ইদানিং প্রায়শই শেষ রাতে ঝড় হয়। প্রকট ঝড়ে গাছপালা ভেঙে ছুঁড়ে শহরতলির হাইওয়ের রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে থাকে নিমিষেই। অতঃপর ভোর হতেই সেই ঝড় বৃষ্টি দমে গিয়ে নতুন করে উদীয়মান হয় সোনালি রঙা সূর্যকিরণ। এখন সন্ধ্যা রাত চলমান, তবুও শেষ রাতে ঝড়ের পূর্বাভাস দিয়ে যাচ্ছে হু হু করে এলো পাথারি বইতে থাকা মেঘ ভেজা ঘূর্ণিবায়ু। সেই তীব্র ঝড় হাওয়ার উল্টো পথে বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে কৃতিকের ব্ল্যাক মার্সিডিজটা। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান, পুরো রাস্তাটা খালি পড়ে আছে। এই জায়গাটা বরাবরই এমন, সন্ধে হতে না হতেই মানুষজনের আনাগোনা নেমে আসে শূন্যের কোঠায়। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে কৃতিক নিজেই। ভার্সিটির কিছু জরুরি কাজ সম্পন্ন করে আজকেই নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোতে ফিরেছে সে। চোখে তার ক্লান্তির ছাপ সুস্পষ্ট। সবসময় সেট হয়ে থাকা আন্ডারকার্টিং স্টাইলিশ চুলগুলো এখন এলোমেলোভাবে কপালে পড়ে আছে। ড্রাইভ করতে করতে প্রায়শই কপালে পড়ে থাকা অবিন্যস্ত চুলগুলোকে এক হাত দিয়ে ব্যাকব্রাশ করে পেছনে ঠেলছে কৃতিক। তবে এই মুহূর্তে ওর ক্লান্ত মুখভঙ্গিমা খুব একটা ঠাউর করা যাচ্ছে না। চোখের ভাষা পড়ার উপায় নেই, দেখলে মনে হবে অনুভূতিহীন নির্জীব এক কাঠের পুতুল, অথচ হাত দুটো চলছে নির্বিঘ্নে। কৃতিক যখন স্পিডোমিটারের সর্বোচ্চ গতিতে নিজের গাড়িটাকে বাতাসের বিপরীতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই খানিকটা ফুরসত দিয়ে ভাইব্রেট ফোনটা সশব্দে বেজে ওঠে ওর। কৃতিক কানে ব্লুটুথ লাগিয়ে স্পিডোমিটারের গতি সামান্য ধীর করে ফোনটা রিসিভ করলে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অর্ণব হন্তদন্ত হয়ে বলে ওঠে, ভাই খবর শুনেছিস? কৃতিক শুধালো। কি খবর? গলার আওয়াজে এক রাশ উৎকণ্ঠা নিয়ে অর্ণব বলল, নিখিলকে সার্চ করার জন্য পুলিশ সহকারে ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, কিন্তু নিখিল কোথাও নেই। কোথাও নেই মানে কোথাও নেই। ভার্সিটি ক্যাম্পাস, সায়েন্টিস্ট টিম, কেউ ওর খবরই জানে না, কেউ না। এমনকি ওর গার্লফ্রেন্ডও না। কোথাও পালালো বলতে কোথাও কোথায় পালালো বলতো এই হতচ্ছাড়া? কৃতিক স্পষ্ট গলায় বলল। কোথাও না। কি? অর্ণবের কথার প্রত্যুত্তরে কৃতিক বলল, ওকে রাশিয়ান মাফিরা গুম করে নিয়ে গেছে। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল কিনা দেখ। এতক্ষণ হয়তো পিস পিস করে অল লিডার কিডনিগুলো অন্য দেশে পাচার করে দিয়েছে তারা। কৃতিক এমন ভাবে নিরুদ্বেগে কথাগুলো বলছিল যেন সামান্য একটা মুরগির কাটার কথা বলছে। এখানে কি আশ্চর্য! কৃতিকের কথায় অর্ণব আঁতকে উঠে বলল, কি বলছিস তুই? কি করে জানলি এত সব? কৃতিক ড্রাইভ করতে করতে ঠোঁটের কোণে একটা বিন্যস্ত কপট হাসি ধরে রেখে বলল, আমিও তো ওকে মাফিয়াদের হাতে ধরিয়ে দিয়েছি কৌশলে। অর্ণব তেতে উঠে বলল, এটা মোটেও হেলাফেলা করা কথা নয় জেকে। ছেলেটা ইয়াং, বুদ্ধিতে কুলিয়ে উঠতে না পেরে ভুল করে বসেছে। আমরা ওকে আরেকটা সুযোগ দিতে পারতাম, হয়তো শুধরাই যেত, নিজের ভুলটা বুঝতে পারতো। তাই না করে তুই ওকে ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দিলে। এইভাবে কৌশলে আর কত মানুষকে মারবি তুই? সেদিন অ্যাক্সিডেন্টের পর জ্যাকসন হসপিটালে ধুকে ধুকে মারা গিয়েছে, আর আজকে নিখিল। অর্ণবের কথায় কৃতিকের মোটেও হেলদোল হলো না, বরঞ্চ নিজের চোয়ালখানা শক্ত করে ও বলল, যে যার কর্মফল ভোগ করলে আমার তো কিছু করার নেই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওদের একমাত্র দোষ কি? ওরা অরুর দিকে হাত বাড়িয়েছিল, তাই তো? কৃতিক তীর্যক হেসে বলল, অ্যাকচুয়ালি এত অবসেশন ভালো না জেকে। বাই এনি চান্স তোর এই অতিরিক্ত আসক্তি অরুর উপরে চড়া হলে তখন মেয়েটা তো রেগে মেগে মেরে ফেলবি তুই। অর্ণবের কথার পাছে কৃতিক বলল, কখনো এমন পরিস্থিতি এলে নিজেকেই নিজে আঘাত করব আমি, তবু ওকে নয়। আফটার অল শি ইজ মাই প্রপার্টি, হার্টবিট অ্যান্ড মাই এভরিথিং। অর্ণব ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল,
বুঝেছি, তোকে আবার সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে, নয়তো তুই শুধরাবি না। কৃতিক ওর কথায় বিরক্ত হয়ে বলল। জ্ঞানদান পর্ব শেষ হলে বল, কলটা রেখে দিই, আমি টাইপ করছি। এরপর ওপাশ থেকে কল কাটার পিক পিক আওয়াজ ভেসে এলো কানে। অর্ণব কল রেখে দিলে কৃতিক আবারও মন দেয় ড্রাইভিংয়ে। সেদিনের পাহাড়ের ঘটনার আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, অথচ গত 1 সপ্তাহে একবারও ওর সাথে দেখা কিংবা কথা কোনোটাই হয়ে ওঠেনি ওর। কারণ গত 1 সপ্তাহ ধরেই বাইরে ছিল কৃতিক। আর আজ যখন সান ফ্রান্সিসকোতে ফিরে অরুকে কল দিল, তখন বারবারই ফোনটা বন্ধ বলছে। এতক্ষণ তো কৃতিক ভেবেছে ব্যাপারটা খুবই স্বাভাবিক, ফোন বন্ধ থাকতেই পারে। কিন্তু অর্ণবের সাথে কথা বলার পর থেকেই অরুকে দেখার জন্য হৃদয়টা কেমন আনচান করছে ওর। বারবার মনে হচ্ছে দেখা না হোক, অ্যাটলিস্ট অরুর তপ্ত নিঃশ্বাসের শব্দটুকু যদি শোনা যেত, তাহলে রাতে অন্তত নিশ্চিন্তে ঘুমানো যেত। খানিকক্ষণ ধরে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝপথে ব্রেক কষল কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে দ্রুততার সাথে ডায়াল করলো অরুর নাম্বারে। কিন্তু না, অরু কল তুলল না। গত কয়েকবারের মতো এবারও ফোনটা বন্ধ বলছে। এহেন কাণ্ডে কৃতিক বেশ বিরক্ত হলো। উগ্র মেজাজটা হুট করে চড়াও হলো অরুর উপর। রাগের তোপে মনে মনে দাঁত খিচে বলল, তোকে একবার চোখের সামনে পেয়ে নেই অরু, তারপর বুঝাবো ফোন বন্ধ করে রাখার শাস্তি কাকে বলে। বারবার কল দিয়েও কোনোভাবে অরুকে কলে না পেয়ে বিরক্তিতে ফোঁসফাঁস করতে করতে শেষমেশ কৃতিক কল লাগালো প্রত্যয়ের নাম্বারে। 2-1বার রিং হওয়ার পরই কল তুলল প্রত্যয়। তবে ওপাশ থেকে কিছু বলার আগেই কৃতিক তড়িঘড়ি করে প্রশ্ন ছুড়ল ওকে। অরুর কোনো খবর জানো প্রত্যয়? ওপাশ থেকে বোধহয় প্রত্যয়ের শুষ্ক ঢোক গিলার আওয়াজ ভেসে এলো। অগত্যাই আমতামতা করতে লাগলো ও। প্রত্যয় আমতামতা করছে দেখে কৃতিক হুঙ্কার দিয়ে বলল, কি হয়েছে? এরকম মেয়েদের মতো মিনমিন করছো কেন? যা বলার স্পষ্টভাবে বলো। হোয়ার ইজ অরু? প্রত্যয় উল্টা প্রশ্ন করে শুধালো। ভাই, আপনি কি ফিরেছেন? কৃতিক বলল, হ্যাঁ, একটু আগেই ফিরেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। কেন বলো তো? প্রত্যয় ভয়ার্ত গলায় গুই গাই করে বলল, তাহলে বোধহয় আমাদের একবার অরুদের বাসায় যাওয়া উচিত। আমি শুনেছি, না মানে শিওর না, শুনেছি কেবল অরুর মা মমানে আজমেরি ম্যাম বোধহয় অরুকে বিয়ে দিতে চাচ্ছেন। আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা। প্রত্যয়ের কথা শুনে কৃতিকের মাথায় ভল ভলিয়ে রক্ত উঠে গেল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে স্টিয়ারিংটা চেপে ধরে কৃতিক গর্জে উঠে বলল, হোয়াট? এমন একটা কথা তুমি আমাকে এখন বলছো? পেন কোথায় তোমার? প্রত্যয় থতমত খেয়ে বলল, মানে আমি নিজেই একটু আগে শুনলাম ভাই। কৃতিকার অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করলো না। তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে স্পিডোমিটারের কাঁটায় 100-র উপর গতি তুলে হাওয়ার বেগে হুশ করে চলে গেল উল্টো পথে। ঝড়ের ঝোড়ো হাওয়ায় ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। বাইরের ঝোড়ো হাওয়া ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। প্রচণ্ড বাতাসের তাণ্ডবে বারবার জানলার ভারী পাল্লাগুলো বাড়ি খাচ্ছে আর বিকট আওয়াজ তৈরি করছে। এই দানবীয় শব্দ সইতে না পেরে অরু এগিয়ে গিয়ে রুমের সবগুলো জানালার গ্লাস টেনে দিল। গ্লাস টেনে দেওয়াতে গ্লাসের সাথে বাধাপ্রাপ্ত হয়ে এখন আরো ভয়ানক আওয়াজ তৈরি হচ্ছে রুমের মাঝে। সেদিকে অবশ্য খেয়াল নেই অরুর। ও তো সেই কখন থেকেই রুমের দরজায় খিল দিয়ে বসে আছে। চোখের সামনে যে ছোট্ট বেড সাইড টেবিলটায়, তার উপর পিচ কালারের জামদানি শাড়ি আর কিছু গহনা রাখা আছে। ওগুলো সেই বিকেলে এসে দিয়ে গিয়েছিল অরু। বলেছে সবকিছু পরে রেডি হয়ে থাকতে। সন্ধ্যা নাগাদ রাজের পরিবার আসবে ওকে দেখতে। রাজরা 2 তলায় থাকে, তাই মনে হয় না সন্ধ্যা হওয়ার পর আর দেরি করেছে তারা। বাইরে একাধিক মানুষের কথাবার্তা আর শোরগোল শুনে মনে হচ্ছে সবাই চলে এসেছে এতক্ষণে। অথচ অরু এখনো কৃতিকের দেওয়া পাজামা সেট পরেই বসে বসে ঠোঁট উল্টে কাঁদছে।
কিভাবে কি ভেস্তে দেওয়া যায় সেটাই ভাবছে তখন থেকে। এত অল্প বয়সে এরকম সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা বোধহয় কল্পনাতেও ভাবেনি ওরু। অথচ যার জন্য এত হৃদয়ের হাহাকার, গত এক সপ্তাহ ধরে তার কোনো খবর নেই। ফোন তো নেই, ফোন নেই তো কি হয়েছে, একটা বার কি বাসার নিচে আসা যেত না? অভিমান হলো অরু, বেজায় অভিমান। অভিমানের জোয়ারে গলায় আটকে আছে বুক ফাটা কান্নার দল। কৃতিকের উপর অভিমানের ঘর যখন পরিপূর্ণ ওর হৃদয়ে, তখনই অরুর মনে হলো এসেছে ভালোই হয়েছে। ভুলেও যদি এইসব কাহিনী জানতে পারতো তাহলে রাজের সাথে সাথে আমাকেও থাপড়িয়ে চাঁদে পাঠিয়ে দিত নিশ্চিত। যা হয় তা বোধ হয় ভালোর জন্যই হয়। এবার আজকের দিনটা কোনো মতে বেঁকিয়ে দিতে পারলেই হলো। পরে না হয় রাজকে আমি সব কিছু বুঝিয়ে বলবো, আর তারপর মাকেও। অরুর ভাবনা শুধু ছিল বাইরে থেকে অনুর ডাকে। দরজার বাইরে বারবার করাঘাত করতে করতে অনু বলল, কি রে আরু, রেডি হয়েছিস? অনুর উপস্থিতি টের পেয়ে অরু মনে মনে চিন্তা করলো, আপাকে একবার বুঝিয়ে বললে কেমন হয়? আপাও তো একজনকে ভালোবাসে, ও নিশ্চয়ই বুঝবে। দরজাটা খোল, তোকে যেতে হবে তো। ওরু, দরজা খোল, সবাই অপেক্ষা করছে তো। পুনরায় অনুর খাদে নামানো কণ্ঠ কানে এলো। অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে অরুর এমন অগোছালো বিমূর্ষ রূপ দেখে অনুর চোখ কপালে উঠে যায়। ও তৎক্ষণাৎ দরজাটা লাগিয়ে অরুর কাছে এগিয়ে এসে ঝাঁঝিয়ে পড়ল। রেডি হসনি কেন এখনো? কি চাইছিস তুই? মা আবারও তোর উপর রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়ুক? আবারও এতিম হতে মন চাইছে? অরু এবার কান্না ভেজা গলায় অনুকে অনুরোধ করে বলল, আমি এসব দেখাদেখি করতে চাই না আপা, তুই প্লিজ মাকে একটু বোঝা। তোকে আমি সব বলবো, তার আগে তুই কিছু কর। অনু অরুর চিকন বাহুটা শক্ত করে চেপে ধরে বলল, আমাকে কিছু বলতে হবে না, এখানে মায়ের সম্মান জড়িয়ে আছে। মা নিজে ওদেরকে ইনভাইট করেছে তোকে দেখার জন্য, আর এখন তুই বলছিস যেতে পারবি না? অরু কাঁদতে কাঁদতে বলল। যদি বলি আমি কাউকে ভালোবাসি? অরু ভ্রুকুঞ্চিত করে বলল, কে সে শুনি? অষ্টাদশী অপারা গরু। নিজের মায়ের সৎ ছেলের নামটা উচ্চারণ করার সাহস আর পেল না। সব তছনছ হয়ে যাবে সে কথা ভেবে। অরু চুপচাপ হয়ে আছে দেখে অনু খিট মিটিয়ে বলে উঠল, মিথ্যে কথা বলার আর জায়গা পাস না? আমাকে বোকা না বানিয়ে চুপচাপ রেডি হ। আপা বিশ্বাস কর, আমি মিথ্যা বলছি না। তুই কিছু একটা কর আপা, আমাকে এইভাবে ভোলা নদীতে ঠেলে দিস না। বোনের এরূপ আকুতি মিনতি দেখে ওর মন গলল অনুর। কিন্তু মায়ের সম্মানেরও তো একটা ব্যাপার আছে। তার উপর মা অসুস্থ, এসপার ওসপার হয়ে গেলেও মায়ের যদি শারীরিক কিছু ক্ষতি হয়ে যায় সেই ভয়ে তটস্থ অনু। তাই নিজের কঠিন সুরটাকে একটু নরম করে অরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ বোন, আগেও বলেছি এখনো বলছি, দেখতে এলেই বিয়ে হয়ে যায় না। ওরা শুধু দেখে যাবে, এই যা। তাছাড়া আজকের দিনটা কোনো মতে চলে গেলেই দেখবি সব সমস্যার সমাধান হবে। পরে না হয় আজকে একান্তে বুঝিয়ে বলিস তোর সমস্যাগুলো। এখন দেরি না করে চল, মা সে কখন থেকে অতিথির সামনে বসে আছে। আবার কথায় বেশ আশ্বস্ত হলো অরু। বুকের ভেতরটা অনেক হালকাও লাগছে এখন। ঠিকই তো, আজকের রাতটা মানে মানে চলে গেলেই রাজকে ভালো মতো বুঝিয়ে বলতে হবে, তাহলেই রাজ সব কিছু মিটিয়ে ফেলতে পারবে। এসব ভাবতে ভাবতেই অরুর কান্নাকাটিতে একটু ভাটি পড়লে অনু শাড়ি হাতে নিয়ে বলল, আয় পরিয়ে দিই। অনু অরুকে আনতে রুমে গিয়েছে। এদিকে অনবরত কলিং বেলের আওয়াজ ভেসে আসছে তখন থেকেই। কি জানি কে এমন ভাবে কলিং বেল চাপছে। অনু ধারে কাছে নেই বলে আজমেরি শেখ এবার নিজেই উঠে গেলেন দরজা খুলতে। অতিথিরা সবাই গোল হয়ে কাউচে বসে আছে, রাজও আছে। অফ হোয়াইট কালারের প্রিন্স কোটে তাকে বেশ সুদর্শনই লাগছে। রাজ ছোটবেলা থেকেই আমেরিকাতে বড় হয়েছে। ওর পুরো 14 গোষ্ঠী আমেরিকান নাগরিক। সবাই এখানকার বড় বড় ব্যবসায়ী কিংবা চাকুরিজীবী। সে হিসেবে পাত্রী দেখতে আসায় কোনোরূপ ত্রুটি রাখেনি তারা। তার উপর এসেছেও অনেকজন। পুরো বসার ঘরে মানুষ গিজগিজ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময়ে আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজনার। সে আর কেউ নয়, মিসেস আরোরা জায়ানের লিগ্যাল গার্ডিয়ান মিস্টার জায়ান কৃতিক চৌধুরী।
আজমারি শেখ দরজা খুলতেই চোখের সামনে প্রত্যয়কে দেখতে পায়। প্রত্যয়কে দেখে তিনি ভেবেছেন হয়তো কোনোরূপ অফিসিয়াল কাজেই তার আগমন, কিন্তু তারপর পরই প্রত্যয়ের পেছন থেকে বেরিয়ে আসে আরেকজন। যদিও এটাই প্রথম সাক্ষাৎ, তবু এই লম্বা সুদর্শন ছেলেটাকে চিনতে খুব একটা সমস্যা হলো না আজমেরি শেখের। তিনি কৃতিককে দেখা মাত্রই তাচ্ছিল্য হেসে বললেন, জায়ান কৃতিক চৌধুরী এইখানে? অহংকার ভাঙলো তবে? তা আগমনের কারণটা জানতে পারি? কৃতিক আজমেরি শেখের একটা কথারও জবাব না দিয়ে হনহনিয়ে ভেতরে প্রবেশ করলো। ওর পেছনে পেছনে প্রত্যয়। ভেতরের সবাই কৃতিককে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল বটে। সবার মনে একটাই প্রশ্ন, এ আবার কে? আদৌ বাঙালি নাকি বিদেশি? চেহারা দেখে তো মনে হচ্ছে দুটোরই মিক্সড। কৃতিক জিভ দিয়ে গাল ঠেলে এগিয়ে গিয়ে আজমেরি শেখের ব্যক্তিগত ডিভানের উপর পায়ে পা তুলে বসে পড়ল। কৃতিকের বেয়াদবি দেখে আজমেরি শেখ এগিয়ে এসে অস্পষ্ট সুরে বিড়বিড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বললেন, এটা আমার বসার জায়গা, গেট আপ। কৃতিক পা দুলাতে দুলাতে বলল, আমার কোম্পানির টাকায় কেনা, ইনভেস্ট ফ্রম জেকে গ্রুপ, এম আই রাইট? কোম্পানির ধারে কাছেও তো আসছো না, আমার নিজের কোম্পানি দাবি করছো? কৃতিক রহস্যের হাসি হেসে বলল, আমি যদি সারা জীবনও কোম্পানির দ্বারের কাছে না যাই, তাও জেকে গ্রুপ আমারই থাকবে। আজমেরি শেখ নিজের রাগটুকু সংবরণ করে গলার স্বর খাদে নামিয়ে বললেন, কি চাইছো কি তুমি কৃতিক? কেন আমার বাসায় অহেতুক এসে ঝামেলা পাকাচ্ছ? কৃতিক জবাবে বলল, ঝামেলা পাকাবো কেন আশ্চর্য? কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? প্রোগ্রাম করুন না, আমার কোনো অসুবিধা নেই, আমিও দেখছি। জবাবে কৃতিক বলল। কৃতিকের কথায় আজমেরি শেখ ওর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলল, কেন, আমি ইনভাইটেড না? তাছাড়া ইনভাইট দিয়ে করবোটা কি? আফটার অল উই আর ফ্যামিলি, রাইট মামুনি? আজমেরি শেখ ঠিকই বুঝলেন যে যে ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছে, জীবনে এইটুকু সম্মান পর্যন্ত দেয়নি, তার হঠাৎ করে মামুনিটাকে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। তবুও চোখের সামনে এতগুলো মেহমান দেখে দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন তিনি। ঠিক তখনই সবার কৌতূহল, অযাচিত প্রশ্ন সবকিছুকে জলাঞ্জলি দিয়ে অরুকে নিয়ে অনুপ্রবেশ করে বসার ঘরে। অরুর পরনে পিচ কালারের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা, মাথায় ছোট্ট করে ঘোমটা টানা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু অরুর এই সৌন্দর্য দেখে কৃতিকের রক্ত গরম হয়ে উঠেছে মুহূর্তেই। শরীরের শিরা উপশিরায় সেই টকটকে রক্তের উত্তাল ক্রোধ কোনো মতে ধামাচাপা দিয়ে পায়ের উপর পা তুলে অনবরত পা দোলাচ্ছে সে। অনু এগিয়ে এসে অরুকে রাজের মুখোমুখি কাউচে বসিয়ে দেয়। এতক্ষণ মাথা নুয়ে রাখার জন্য কৃতিককে খেয়াল না করলেও কাউচে বসার সঙ্গে সঙ্গে কৃতিককে দেখে অরুর মুখ থেকে যেন রক্ত সরে গেল। প্রকট আতঙ্কে অজান্তেই নিজেই খামচে ধরল নিজের শাড়ি। কৃতিক এই মুহূর্তে দু আঙুলে কপাল ঘষতে ঘষতে অরুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার সিলভার কালারের ব্র্যান্ডেড শার্ট গলিয়ে শক্ত হয়ে থাকা হাতের জিম করা পুরুষালী পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। কৃতিককে এইভাবে হুট করে এই সময় দেখতে পেয়ে কৃতিকের আগুন চোখে চোখ রেখেই তীর তিরিয়ে কাঁপছে অরু। ওকে এভাবে কাঁপতে দেখে রাজের মা অরুর পাশে এসে বসে ওকে আশ্বস্ত করে বললেন, কাঁপছো কেন মা? আমরাই তো একসময় এরাই তোমার আসল পরিবার হবে, এত ভয় পাওয়ার তো কিছু নেই। কে শোনে কার কথা? এই মুহূর্তে কারোর কথাই কোনোরূপ খেয়াল নেই অরুর। ও তো এখনো কৃতিকের দিকে ভয়াত্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃতিক কি থেকে কি করবে সেই ভয়েই তটস্থ অরু। কৃতিক প্রথমে অরুর থেকে চোখ সরিয়ে চারিদিকে একবার চোখ বোলালো, অতপর চট করেই উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল। কৃতিকের হঠাৎ এমন বিস্ফোরিত কাণ্ডে সবাই হতভম্ব, কারোর মুখে কোনো বাক্য নেই। কি করছে এই ছেলে? কৃতিক যখন অরুকে নিয়ে রুমে যাচ্ছিল ঠিক তখনই অরুর অন্য একটা হাত টেনে ধরে রাজ। কৃতিক রাজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তীর্যক স্বরে বলল, হাউ ডিয়ার ইউ?
রাজ একটু সাহস দেখিয়ে বলল। সি ইজ নট ইয়োর প্রপার্টি। কৃতিক শক্ত গলায় জবাব দিল। ইয়েস শি ইজ। কথাটা বলে কৃতিক রাজকে মারতে উদ্যত হবে তার আগেই প্রত্যয় অরুর থেকে রাজের হাত ছাড়িয়ে বলল। জানে বাঁচতে চাইলে ছাড়ো রাজ। অরু বিবাহিত, কৃত্তিক ভাই অরুর হাজব্যান্ড। প্রত্যয়ের শেষ কথাতে রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলল প্রত্যয় মাত্র এটা? আদৌ কি ঠিক শুনেছ তো সবাই? আজমিরি শেখ আর অনু তো বাকরুদ্ধ পুরোপুরি। কৃতিক সেসবের দু পয়সা তোয়াক্কা না করেই প্রত্যয়কে বলল। আবর্জনাগুলো পরিষ্কার করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর যেন এদের চোখের সামনে না দেখি আমি। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক অরুকে নিয়ে রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। অরু জানে ওর কপালে শনি নৃত্য করছে, তাই ভয়ের চোটে কুঁকড়ে আছে মেয়েটা। ভেতরে এসে অরুকে সোজা দাঁড় করিয়ে শার্টের হাতাটা গুটিয়ে ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চপটাঘাত করলো কৃতিক। সঙ্গে সঙ্গে ছিটকে মেঝেতে গিয়ে পড়লো। ঢিলে খোপা করা লম্বা চুলগুলো বাঁধন হারা হয়ে পড়লো মুহূর্তেই। মেঝেতে বসে নিজের মুখটা দু হাতে চেপে ধরে তীব্র কান্নার সংবরণ করার চেষ্টা চালাচ্ছে অরু। কৃতিককে দেখতে কি ভয়ানকই না লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজ ওর খবর করে ছাড়বে কৃতিক। কৃতিক নিজের অন্য হাতাটা গুটাতে গুটাতে এগিয়ে এসে অরুকে বলল। এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়েও অন্য কারোর সামনে বউ সেজে বসার স্পর্ধা দেখানোর জন্য। অরুকে শক্ত হাতে টেনে তুলে কৃতিক ওর অন্য গালে থাপ্পড় দিতে উদ্যত হলে অরুর চোখ দুটো বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল। ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার। আর মারবেন না, আমি তো ইচ্ছে করে কিছু করিনি। আপা বলেছিল দেখতে এলেই বিয়ে হয়ে যায় না। তাছাড়া আপনিও তো আসেননি। এই কদিন কি করতাম আমি? কৃতিকার মারল না ওকে। হাত নামিয়ে রেগে মেগে ওর গলাটা চেপে ধরে হিসিয়ে বলল। একবার ফোন করতে পারতি না? আমি আদৌ বেঁচে আছি কিনা মরে গিয়েছি সেটা অন্তত খোঁজ নিতে পারতি। বিধবা হওয়ার এত শখ? অরু কাঁদতে কাঁদতে বলল। কি বলছেন এসব? ফোন তো আমার কাছে ছিলই না, মা নিয়ে গেছে সেই কবে। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর গলা ছেড়ে দেয়। ফর্সা গলাটা আঙুলের চাপে রক্তিম হয়ে উঠেছে। কৃতিক তীক্ষ্ণ চোখে সেদিকে একবার নজর দিল। তারপর অরুর বাহু ধরে ওকে কাছে নিয়ে এসে ওর সুন্দর কারুকার্য করা ব্লাউজের দুটো হাতাই এক টানে ছিঁড়ে ফেললো কৃতিক। ওকে রেখে হঠাৎ ওর জামা কাপড় টেনে ছিঁড়ছে দেখে অরু আঁতকে উঠে বলল। কি করছেন এটা? কৃতিক অরুর চুলের গাটার, ঠোঁটের লিপস্টিক, চোখের কাজল সবকিছু নিজ হাত দিয়ে একে একে লেপটে দিতে দিতে চোয়াল শক্ত করে বলল। অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বিলাতে কেন গেলি অরু? আমার রাগ কমছে না কিছুতেই। তোকে মারতেও পারছি না, কলিজায় লাগছে। উল্টে আমি ব্যথা পাচ্ছি। হয়তো করেছে নিজেকে, ইচ্ছে করছে নিজেকে নিজেই। কৃতিকের কথা শেষ হওয়ার আগেই নিজের নরম তুলতুলে হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল অরু। অতঃপর কৃতিকের চোখে চেয়ে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়ালো। অরুর এমন প্রতিক্রিয়ায় কৃতিকের কি না কি হলো কে জানে। ও হুট করেই অরুকে দেয়ালের সাথে চেপে ধরে ও লালচে হয়ে যাওয়া রক্তাক্ত গলায় সগতিতে মুখ ডুবিয়ে দিল। কৃতিক জিদের বশবর্তী হয়ে ক্রোধটা একটু বেশি ঢালছিল অরুর উপর। তবুও চোখ মুখ খিচে পুরোটাই সহ্য করে নিল অরু। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধহয় ওর পাওনা ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠেছেন আজমিরি শেখ। প্রচন্ড মানসিক চাপ আর হঠাৎ রেগে যাওয়ার ফলপ্রসূ শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে তার। মাকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখে অনু তড়িঘড়ি করে মাকে বসার ঘরে নিয়ে এসে বলল। তুমি একটু বসো মা, আমি ডাকছি ওদের। প্রত্যয় বাইরে দাঁড়িয়েছিল এতক্ষণ। মাত্র অনুকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে ও নিজেও এগিয়ে গেল অনুর পিছু পিছু। যেতে যেতে পেছন থেকে প্রত্যয় বলল। এখন না ডাকলেই ভালো হবে, ভাই খুব রেগে আছে। প্রত্যয়ের কথায় অনু ঝাঁঝিয়ে উঠে বলল। খবরদার আর একটা কথাও যদি বলেছেন। আপনি সব জানতেন, অথচ আমাকে বোকা ভেবে দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে আমার পিঠে ছুরি মেরেছেন। প্রত্যয় আশ্চর্য হয়ে বলল। আমি কি করলাম? আজীব।
আপনি আমাকে বলেননি কেন যে ওরও এত বড় একটা অন্যায় কাজ করেছে? প্রত্যয় ভ্রুকুঞ্চিত করে বলল। কি অন্যায় করেছে অরু? অনু এবার হাঁটার গতি থামিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল। সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়। ওরও না হয় ছোট মানুষ, কিন্তু কৃত্তিক ভাইয়া সে তো ছোট নয়। তাহলে তিনি এটা কিভাবে করলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখে এভাবে চুনকালি মাখলেন, আমার বোনের জীবনটা নষ্ট করলেন? প্রত্যয় এবার একটু রেগে গিয়ে বলল। ধর্মে কিংবা আইনে ওদের বিয়ে সম্পূর্ণ বৈধতা আছে। তাহলে চুনকালির কথা কোথা থেকে আসছে অনু? অনু তেতে উঠে বলল। আপনি সমাজ বোঝেন? সারা জীবন তো থেকেছেন অসামাজিক জায়ান কৃতিকের সাথে, তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম? আজ বাদে কাল যখন পুরো সমাজ আমাদের পেছনে কথা বলবে, ছিচি বুলি আওড়াবে, সবাই কানাঘোষা করবে যে আজমেরি শেখ টাকার জন্য নিজের সৎ ছেলের গলায় নিজের মেয়েকে গুছিয়ে দিয়েছে, তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজের অপমান আর বিদ্রুপে আমাদের 3 মা মেয়ের মরে যাওয়ার ছাড়া উপায় থাকবে না। কারণ সমাজে এক ঘরেদের কোনো স্থান নেই। অনুর এক নাগাড়ে বলা হাজারটা যুক্তির পাছে প্রত্যয় আর কোনো যুক্তি খুঁজে পেল না অনুকে ঘায়েল করার জন্য। তাইও সহসা ওখানে দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আর অনু গটগটিয়ে এগিয়ে গেল অরুর রুমের দিকে। দুই পাশের 2টা ডিভানের উপর পায়ে পা তুলে মুখোমুখি বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতিক। অনেকক্ষণ ধরেই তাদের মাঝে পুরো দস্তুর নীরবতা বিরাজমান। ওদের থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছে অনু, প্রত্যয় আর অরু। জামা কাপড় পাল্টে ওড়না দিয়ে গলার কলার বোনগুলো খুব সাবধানে ঢেকে তবেই বেরিয়েছে অরু, নয়তো খানিকক্ষণ আগেই পুরো গলায় কৃতিকের জিদের তোপে করা দাগগুলো সবার সামনে উন্মুক্ত বই হয়ে যাবে অনায়াসে। এই মুহূর্তে অরু সবার আড়ালে মাথা নুয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এই মস্ত অপরাধী, আর এখানে ওর বিচার সভা বসেছে। চারিদিকে থমথমে পরিবেশটাকে আরো খানিকটা গুমোট করে দিয়ে আজমেরি শেখ বললেন। আমার মেয়েটাকে বলির পাঠা কেন বানালি কৃতিক? কৃতিক ভাবলেশীন কণ্ঠে বলল। ফার্স্ট অফ অল, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঠা বানাইনি। আর সেকেন্ডলি, আই থিঙ্ক শি ইজ মাই হার্টবিট। কৃতিকের কথায় চটে গেলেন আজমেরি শেখ, দাঁতে দাঁত চেপে বলল। মজা করছো আমার সাথে? নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার? কৃতিক বাঁকা হেসে নিজের ঠোঁট কামড়ে বলল। শুধু বিয়ে নয়, আরও অনেক কিছু করেছি। এই যে একটু আগেও করেছি, কিন্তু বিশ্বাস করুন একটুও লজ্জা লাগেনি। কেনই বা লজ্জা লাগবে বলুন? বউ হয় আমার। যেই পুরুষ বউয়ের সামনে লজ্জা পায় সে আবার কেমন পুরুষ? কৃতিকের কথায় অনু আর আজমেরি শেখ দুজনেই অগ্নি দৃষ্টিতে তাকালো অরুর পানে, যে এই মুহূর্তে মাথা নিচু করেই ফোঁপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই। আমার বউকে আমি যেটা বলবো ও সেটাই করবে। কৃতিকের কথায় আজমেরি শেখ চোখ ঘুরিয়ে বললেন। তুমি একা একা থেকে আমেরিকান কালচারে বড় হয়ে একটা বেহাইয়া তৈরি হয়েছ। আর তুমি যেটাকে বিয়ে ভালোবাসা বলছো না, এটা আসলে ভালোবাসাই নয়। ইটস ইয়োর অবসেন্স, আনহেলদি অবসেন্স, যা শিকার হয়েছে আমার মেয়েটা। নয়তো নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে ভালোবাসো? আজমেরি শেখের কথায় কৃতিক ঠোঁট উল্টে বাহবা দিয়ে বলল। আপনি সত্যিই জিনিয়াস। না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলেন জিনিসটা? আপনি সত্যিই জিনিয়াস। না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি ওরকে ভালোবাসি? আমি ওর প্রতি অবসেট, আনহেলদি রকম অবসেশন। আর এটাই সত্যি। এখন আপনি সেটা ভালোই ভালোই নেবেন নাকি নেবেন না সেটা একান্ত আপনার ব্যাপার। বাট আমার বউকে আমি চাই, ব্যাস। কথাটা শেষ করে তড়াক করে দাঁড়িয়ে পড়ে কৃতিক। অতঃপর অরুর দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিক বলে। কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন। বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে, তার মানে শি বিলংস টু মি। তাই আপনাকে জোর জবরদস্তি করে ওরকে কষ্ট দিতে চাইনি। তবে হ্যাঁ, আমার বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা যদি মাথায় আনেন, তাহলে জেরে ফেলুন, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যান্ড আই মিন ইট।
কথাটুকু শেষ করে গটগটিয়ে জায়গা ত্যাগ করে কৃতিক। অরুর বিয়ে হয়ে গেছে। আজমেরি শেখ চাইলেও আর মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে আটকাতে পারবেন না, কোথাও বিয়ে দিতেও পারবেন না। কৃতিক যা চাইবে তাই করতে হবে। ব্যাপারটা বুঝে আসতেই আকস্মাৎ ক্ষেপে গেলেন তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে টেনে এনে এলোপাথারি চর বসাতে লাগলেন মেয়ের দুই গালে। হঠাৎ এভাবে এলোপাথারি থাপ করে অরুর মাথায় চক্কর দিচ্ছে বারংবার। ও কাঁদতে কাঁদতে মাকে আকুতি করে থামতে বলছে, তবুও আজমেরি শেখের হাত থামছে না। ওকে মারতে মারতে তিনি কাঠিন্য সুরে বললেন, একটা নোংরা কীট জন্ম দিয়েছি আমি, বেহাইয়া নির্লজ্জ নষ্টা। নিজের থেকে 12 বছরের বড় সৎ ভাইয়ের সাথে শুধু একটু লজ্জা করলো না তোর? মায়ের কথায় অরু যেন আকাশ থেকে পড়ল। কি বলছে মায়ের সব? তার আর জায়ান কৃতিকের সম্পর্ক তো এতটাও গভীরে যায়নি, আর মা কিনা এত নোংরা চিন্তা করে ফেলেছে। ছি, কথাটা ভাবতেই ডুকরে কেঁদে উঠল অরু। ওদিকে অরুর কান্নার আওয়াজ কানে পৌঁছতেই দরজার কাছ থেকে পুনরায় তড়িৎ বেগে ফিরে এলো কৃতিক। হাত দুটো মুঠিবদ্ধ করে রেগে মেগেই এদিকে এগিয়ে আসছে কৃতিক। তা দেখে মায়ের হাত চালানোকে পুরোপুরি অগ্রাহ্য করে দৌড়ে গিয়ে হাঁটু মুড়ে কৃতিকের পায়ের সামনে বসে পড়ল অরু। ওর সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, হাত জোর করছি, আর অশান্তি করবেন না। মা এমনিতেই অসুস্থ, এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কথা দিচ্ছি, আপনি ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষের সামনে আমি আর নিজেকে উপস্থাপন করব না, আমি কোনো দিনও না। তাও আপনি ফিরে যান দয়া করে। কৃতিক অরুর মুখোমুখি হয়ে বসে সকলের সামনে অরুর ঠোঁটার কপালে আলতো চুমু খেয়ে তারপর ওর গালে হাত বুলিয়ে বলল, তুই কেন পায়ে পড়ছিস জান? তোর জায়গা তো আমার বুকে। কৃতিকের আদুরে আওয়াজে আবারও ফুফিয়ে কেঁদে উঠল অরু। কৃতিক নিজের অন্য হাতটা অরুর আরেকটা গালে ছুঁয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, বিশ্বাস কর অরু, তোর কষ্ট দেখে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। একবার শুধু বল, তুই আমার সাথে যাবি, বাকিটা আমি বুঝে নেব। প্লিজ বল। অরু নিজের হাত দিয়ে কৃতিকের হাত ধরে বলল, একটু সময় দিন আমাকে, আমি আপার মাকে ঠিক বোঝাতে পারবো। অরুর কথায় কৃতিকের স্বাভাবিক মুখশ্রীটা মুহূর্তেই কঠিন হয়ে উঠল। ও অরুর দিকে একটা তাচ্ছিল্যর হাসি ছুড়ে বলল, মা আর আপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অযোগ্য মনে হয়, তাহলে আমিও তোকে আর জোর করব না। আমার কাছে যেতে হবে না, তোকে থাকতে হবে না আমার সাথে। তবে হ্যাঁ, আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না যেন, বিকজ আই হেটস ইউর টিয়ার্স বেবি। নিজের কথা শেষ করে এক মুহূর্ত ফুরসত না দিয়ে বাসা থেকে হাত ভুনিয়ে বেরিয়ে গেল কৃতিক। অরু এখনো অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কৃতিকের শরীরের মাতাল করা স্যান্ডেলউডের গন্ধটা এখনো চারিদিকে মা করছে। এই তো একটু আগেও 2 হাত দিয়ে অরুকে ছুঁয়েছিল সে, আর নাকের ডগাটা আর এখন কোথাও নেই। সবকিছু কেমন শূন্য। গলার ভেতরে দলা পাকিয়ে আসছে অজস্র কান্নারা, যার দরুন নাকের ডগাটা বারবার ফুলে উঠেছে অরু। ওর ছোট্ট মস্তিষ্কটা এখনো ঠিক ধরতে পারছে না একটু আগে কি বলে গেল কৃতিক, কি বা বোঝালো ওই কঠিন কথাগুলোর দ্বারা।